শেখ হাসিনা খুব ভালো কাজ করেছেন তা নয়। শেখ হাসিনা, এটা ঠিক যে শেখ হাসিনার জন্য হিন্দুরা তবুও বেঁচে আছেন। শেখ হাসিনা যেটা করেছেন, উনি মৌলবাদকে তুষ্ট করে ক্ষমতা থাকতে চেয়েছেন, যার ফলে উনি মৌলবাদকেও তুষ্ট করতে পারেননি, আবার সাধারণ মানুষকেও উনি ধর্মনিরপেক্ষতার বার্তা দিতে পারেননি। তার পরিণাম আজকে তাকে এখান থেকে পালিয়ে আসতে হয়েছে। এখানেও যারা মুসলমানদের তোষণ করে ক্ষমতায় থাকতে চান, যেটা আমি বারবার বলি, তাদেরও কিন্তু ক্ষমতায় থাকা যাবে না বেশি দিন। এটা পুরোপুরি হচ্ছে একটা ইসলামিক ধর্মান্ধ আন্দোলন, যার পেছনে আমেরিকা, চীন এবং পাকিস্তান আছে। শুভেন্দু অধিকারী যেটা বলেছেন, আমি শুভেন্দু অধিকারীকে বাদ দিয়েই বলছি, আরো 1 কোটি হিন্দু এখানে পালিয়ে আসতে বাধ্য হবেন। দেখুন, একটা কথা যেটা প্রথমে আমি বলি, মুসলমান মৌলবাদের সাথে কোনো কম্প্রোমাইজ করা যায় না। ইসলামিক মৌলবাদ এমন একটা ভয়ঙ্কর জিনিস, যার সাথে কম্প্রোমাইজ করতে হলে নিজেকে বিকিয়ে দিতে হবে অথবা পালিয়ে আসতে হবে। মাঝামাঝি মধ্যপন্থা কিছু নেই। শেখ হাসিনার আওয়ামী লীগ গত দীর্ঘদিন ধরে ক্ষমতায় থাকবার সুবাদে বাংলাদেশে হিন্দুদের জমি দখল করেছে, ওই জমিতে শত শত মসজিদ বানিয়েছে। আজকে বাংলাদেশ একটা ছোট্ট দেশ, সেখানে 3.5 লক্ষ মাদ্রাসা আছে। আর মাদ্রাসায় কি পড়ানো হয় আমরা জানি, ওদের সিলেবাস কি আমরা জানি। তার পরিণাম যেটা হচ্ছে, বাংলাদেশে শেখ হাসিনা যেভাবে মৌলবাদকে তুষ্ট করতে গিয়েছিলেন, আজকে প্রমাণ হয়ে গেল মুসলিম মৌলবাদকে তুষ্ট করা যায় না। হয় মুসলিম মৌলবাদকে শেষ করে দিতে হয়, অথবা মুসলিম মৌলবাদের কাছে আত্মসমর্পণ করতে হয়। হাসিনাকে তাই করতে হলো। এই ব্যাপারে আমি জাস্ট 3-4 দিন আগে CNN-এর কে একটা ইন্টারভিউ দিয়েছিলেন ইসরায়েলের ডিফেন্স মিনিস্টার, ইসরায়েলের মিলিটারি চিফ একটা ইন্টারভিউ দিয়েছেন। তাকে ফার্স্ট কোশ্চেনটা করা হয়েছিল যে, ডু ইউ ওয়ান্ট টু ফরগিভ দ্য টেরোরিস্ট? উনি উত্তরটা দিয়েছেন অদ্ভুত। বলেছিলেন, আই হ্যাভ নো অথরিটি অ্যান্ড পাওয়ার টু ফরগিভ দ্য টেরোরিস্ট, অনলি গড ক্যান ডু দিস। And what I can do, I can do everything that they can meet the God. পরিষ্কার। অর্থাৎ টেরোরিস্টদের আমরা ক্ষমা করার প্রশ্ন নেই, ক্ষমা করতে পারে একমাত্র ভগবান। আর সেই ভগবানের সাথে টেরোরিস্টদের মিট করে দেওয়ার, অর্থাৎ তাদের ওখানে মিটিং করে দেওয়ার ব্যবস্থা আমরা করতে পারি। এবং লেবাননে সেটা করে দেখিয়েছেন ওনারা, প্যালেস্টাইনেও করে দেখিয়েছেন। পুরো আরব ওয়ার্ল্ড দেখেছে যে মৌলবাদকে কীভাবে ধ্বংস করতে হয়। ইসরায়েল হচ্ছে তার একটা উদাহরণ, যে উদাহরণটা আমরা সৃষ্টি করতে পারিনি, তৈরি করতে পারিনি স্বাধীনতার এত বছর পরে অথবা স্বাধীনতার আগেও। বাংলাদেশের রাস্তা সেনাবাহিনীর দখলে, প্রধানমন্ত্রীর বাসভবনে ঢুকে পড়েছেন বিক্ষোভকারীরা, গোটা গণভবন জনতার দখলে, বাংলাদেশের সবচেয়ে সুরক্ষিত ভবন আন্দোলনকারীদের দখলে, বঙ্গবন্ধু মুজিবুর রহমানের মূর্তি ভাঙছেন বিক্ষোভকারীরা, তুমুল অশান্ত গোটা বাংলাদেশ। কি বলবেন? এরকম ঠিক শ্রীলঙ্কার ছবিটাই আরেকবার দেখতে পাচ্ছি না আন্তর্জাতিক ইতিহাসে। দেখুন, একটা কথা, শ্রীলঙ্কার সাথে বাংলাদেশের ঘটনার একটা বেসিক ডিফারেন্স আছে। শ্রীলঙ্কার আন্দোলন ছিল শ্রীলঙ্কাবাসীদের আন্দোলন, বাংলাদেশের আন্দোলন হচ্ছে বাংলাদেশের মৌলবাদীদের আন্দোলন, জামায়াতদের আন্দোলন। এটাকে বুঝতে হবে। আজকে যদি ওদের শেখ হাসিনার উপরে রাগ থেকে থাকে, হতেই পারে শেখ হাসিনা খুব ভালো কাজ করেছেন তা নয়। শেখ হাসিনা, এটা ঠিক যে শেখ হাসিনার জন্য হিন্দুরা তবুও বেঁচে আছেন। আমি তবুও কথাটা ব্যবহার করলাম, যেটাকে আমরা বাংলা ভাষায় বলি কানার মধ্যে ঝাপসা, অর্থাৎ একদম কানা হয়নি, ঝাপসা ঝাপসা দেখতে পায়। শেখ হাসিনার আমলে হিন্দুরা অন্তত ঝাপসাভাবে বেঁচে ছিলেন। কিন্তু এই শেখ হাসিনার আমলে বাংলাদেশে যেভাবে মুসলিম তোষণের নামে হিন্দুদের উপর অত্যাচার করা হয়েছে,
গত 2 বছর বা 3 বছর আগে বাংলাদেশে দুর্গাপুজোর সময় যেভাবে হিন্দু মন্দির, হিন্দু প্যান্ডেল ভাঙা হয়েছে, হিন্দু মানুষকে খুন করা হয়েছে, হিন্দু মহিলাদের ধর্ষণ করা হয়েছে, তার পরিপ্রেক্ষিতে কিন্তু বাংলাদেশ সরকার কোনো স্টেপ নেয়নি। আমরা হিন্দু সংহতির তরফ থেকে বাংলাদেশ ভবন ঘেরাও করেছিলাম এখানে পার্ক স্ট্রিটে, এই পাঁচ সার্কাসে। আমাদের পুলিশ অ্যারেস্ট করে নিয়ে গিয়েছিল লালবাজারে। আমরা প্রায় 8 ঘন্টা লকআপে ছিলাম। প্রশ্ন হচ্ছে যে আমি আবার যেটা বললাম, মৌলবাদকে নিশ্চিহ্ন করতে হবে অথবা মৌলবাদের কাছে আত্মসমর্পণ করতে হবে। শেখ হাসিনা যেটা করেছেন, উনি মৌলবাদকে তুষ্ট করে ক্ষমতা থাকতে চেয়েছেন, যার ফলে উনি মৌলবাদকেও তুষ্ট করতে পারেননি, আবার সাধারণ মানুষকেও উনি ধর্মনিরপেক্ষতার বার্তা দিতে পারেননি। তার পরিণাম আজকে তাকে এখান থেকে পালিয়ে আসতে হয়েছে। একটা বেসিক জিনিস দেখবেন, রাশিয়ার পতনের পর ওখানে লেনিনের মূর্তি ভাঙা হয়েছিল, আমরা দেখেছি। স্ট্যালিনের মূর্তি ভাঙা হয়েছিল, আমরা দেখেছি। বাংলাদেশে যে মুজিবুর রহমানের মূর্তি ভাঙা হচ্ছে, বাংলাদেশে যে মুজিবুর রহমান বা যে কোনো যারা আছেন ওখানকার মহিষী, তাদের মূর্তি ভাঙা হচ্ছে, তাদের ছবি ভাঙা হচ্ছে। এর সাথে পার্থক্য একটা আছে, ইসলামে মূর্তি রাখা অন্যায়। আপনি কোনো মুসলমান দেশে মূর্তি পাবেন না। এমনকি কয়েকদিন আগে আপনারা দেখেছেন যে সৌদি আরব এসছে, সৌদি আরবের রাজা এসছেন সিঙ্গাপুরে, সমস্ত মূর্তিগুলোকে ঢেকে দেওয়া হয়েছিল। মূর্তি রাখা পাপ। বাংলাদেশের মূর্তি ভাঙার কারণটা কিন্তু এটা, যেটা আমরা আফগানিস্তানেও দেখেছিলাম, বৌদ্ধ মূর্তিগুলোকে কীভাবে ভাঙা হয়েছিল। শ্রীলঙ্কা ঘটনা, রাশিয়ার ঘটনা, তার সাথে এই বেসিক ডিফারেন্সটা করতে হবে। এই দুটোকে এক জায়গায় আনলে হবে না। দুটোকে এক জায়গায় আনলে আমরা ইতিহাসকে বিকৃতি করব। বাংলাদেশের মূর্তি ভাঙা, মুজিবের মূর্তি ভাঙা বলুন, বা মুজিবের ছবিকে ভেঙে ফেলা বলুন, বা এর আগেও আমরা দেখেছি যে হাইকোর্ট চত্বরে, যেটা আমাদের সব জায়গায় ছবি দেখি আমরা, যে একটি মহিলা আসে দাঁড়িয়ে আছে, চোখে কাপড় বাঁধা, কালো কাপড় বাঁধা, হাতে দাড়ি পাল্লা, সেই মূর্তি ওরা ভেঙেছেন। এবং শেখ হাসিনা কিন্তু তখন সেগুলোকে সমর্থন করেছেন। এবং কয়েকদিন আগে আপনি দেখবেন, অদ্ভুত লাগবে আপনারা, যে শেখ হাসিনা কয়েকদিন আগে কোনো একটি বোধহয় এডুকেশনাল ইনস্টিটিউশন উদ্বোধন করতে গিয়ে বলেছেন যে এই যে দক্ষিণ এশিয়া বলছেন, দক্ষিণ এশিয়ার এডুকেশন শুরু হয়েছে মাদ্রাসা শিক্ষা দিয়ে। এই যে ভয়ঙ্কর তোষণ, এই ভয়ঙ্কর তোষণ কিন্তু ভালো হয়নি। এখানেও যারা মুসলমানদের তোষণ করে ক্ষমতায় থাকতে চান, যেটা আমি বারবার বলি, তাদেরও কিন্তু ক্ষমতায় থাকা যাবে না বেশি দিন। কেননা শেখ হাসিনা তার উদাহরণ সৃষ্টি করে গেছেন। একটা কথা তো বলতেই হয়, বাংলাদেশের যে জনক, অর্থাৎ বাংলাদেশের পিতা বলা হয় বঙ্গবন্ধুকে, অর্থাৎ শেখ মুজিবুর রহমানকে, তার এইভাবে যে মূর্তি ভাঙা, যে বিক্ষোভকারীরা যে মূর্তি ভাঙছেন, আপনার কি মনে হয় সক্রিয় আন্দোলনের সাথে তাদের কোনো ভূমিকা ছিল? ভূমিকা নেই, কোনো ভূমিকা নেই। আমি আবার বললাম, বাংলাদেশের এই যে আন্দোলনটা, পুরোপুরি প্রথম দিকে আন্দোলনটা ছিল ছাত্রদের, পরবর্তীকালে আন্দোলনের কন্ট্রোল নিয়ে নিয়েছিল জামায়াত ইসলাম এবং সহযোগিতা করেছিল বিএনপি। এবং এখানে একটা আন্তর্জাতিক চক্রান্তের ব্যাপার আছে। সেটা হচ্ছে আমেরিকা অনেক দিন থেকে বাংলাদেশে একটা দ্বীপকে চাইছিল ওদের বন্দর করার জন্য, মানে আর্মি সেটেলমেন্ট করার জন্য, নেভাল বেস তৈরি করবার জন্য। সেটা শেখ হাসিনা দিতে চাননি। চীন কখনো চাইছে না যে বাংলাদেশের সাথে ভারতবর্ষের একটা সুসম্পর্ক থাকুক, এবং সেটা শেখ হাসিনার আমলে সেটা থাকবে, সেটা চীন বুঝতে পেরেছিল। আর পাকিস্তান তো চিরদিনই চেষ্টা করেছে যে এখানে একটা মৌলবাদের উত্থান হোক। পাকিস্তান আফগানিস্তানের সাথে বাংলাদেশের মৌলবাদের উত্থানের পার্থক্য একটা, বাংলাদেশ আমার পেটের মধ্যে, অর্থাৎ ভারতবর্ষের পেটের মধ্যে। ওই রাস্তাগুলো, ওই আফগানিস্তান বলুন, পাকিস্তান বলুন, একটা সাইডে আছে, কিন্তু বাংলাদেশ আমার পেটের মধ্যে। এই পেটের মধ্যে বাংলাদেশে যদি একটা ইসলামিক এরকম ধর্মান্ধ লোকদের ক্ষমতা দখল হয়, সেটা ভারতবর্ষের পক্ষে সবচেয়ে বেশি ক্ষতিকারক। এবং বাঙালিদের পক্ষে, আমি বাঙালিদের পক্ষে এই কারণে বলছি যে আপনি লিখে রাখুন আজকে, যে এবার বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ পালিয়ে আসবেন বাঁচার তাগিদে। তাদের মেয়েদের সম্ভ্রম
নেট তাগিদে, কারণ এটা চিরদিনের ইতিহাস। কেন ইসলামিক মৌলবাদ যেখানেই অগ্রসর হয়েছে, বিশেষ করে হিন্দুদের বিরুদ্ধে, আমরা নোয়াখালী রায়টও দেখেছি, টার্গেট হচ্ছে মহিলারা। আমরা গেট ক্যালকাটা কিলিংও দেখেছি, টার্গেট হচ্ছে মহিলারা। আপনি খোঁজ নিয়ে দেখবেন, এই যে কলকাতা শিয়ালদার কাছে ভিক্টোরিয়া কলেজ আছে, সেখানে মহিলাদের কি দুরবস্থা করেছিল এই মুসলিম মৌলবাদ। তবে কি জানেন, পাপ বাপকে ছাড়ে না। যে মুজিবুর রহমানকে নিয়ে আমরা এত লাফালাফি করছি, খেয়াল রাখবেন 1946-এ এই মুজিবুর রহমান মুসলিম লীগের নেতা ছিলেন, যুব যুব ফ্রন্টের নেতা ছিলেন, এবং তিনি তার যে জীবনী সেখানে লিখেছিলেন যে তিনি কিভাবে এই ইসলামিক ফ্রন্টের কাজ করেছেন, হিন্দু নিধন করেছেন, হিন্দুদের বিরুদ্ধে আন্দোলন করেছেন, এবং মুসলিম লীগের হয়ে কিভাবে তিনি আন্দোলনে মেতেছিলেন, তার জীবনী পড়লে আমরা জানতে পারবো। তার পরিণাম এটা। আবার বলছি, মুসলিম মৌলবাদ দিয়ে হয় আপনাকে মৌলবাদী হতে হবে, নতুবা আপনাকে পালিয়ে আসতে হবে আত্মসমর্পণ করে। মাঝামাঝি কিছু হয় না। হাসিনার পদত্যাগের পর কোন পথে এগোবে বাংলাদেশ বলবেন? দেখুন, বাংলাদেশের যে আজকে যা হয়েছে, এটা পুরোপুরি, আবার বলছি, এটা পুরোপুরি হচ্ছে একটা ইসলামিক ধর্মান্ধ আন্দোলন, যার পেছনে আমেরিকা, চীন এবং পাকিস্তান আছে। তারপরে আমরা আশা করতে পারি না যে ওখানে কখনো একটা ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সরকার থাকবে, এবং পৃথিবীর কোনো একটি মুসলিম কান্ট্রিতে ধর্মনিরপেক্ষতা থাকে না। কোনো একটি মুসলিম কান্ট্রিতে গণতন্ত্র থাকে না, পৃথিবীতে ইতিহাসের নেই, যারা মুসলিম কান্ট্রি বলে ঘোষণা করেছেন। তার ফলে আমি আবার বলছি যে এটা কোনোভাবেই একটা ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক বাংলাদেশ হবে না। বাংলাদেশের সেনাবাহিনীর তরফে প্রধানমন্ত্রী হাসিনাকে সময় বেঁধে দেওয়া হয় ইস্তফা দেওয়ার জন্য। ৪৫ মিনিট সময় তাকে দেওয়া হয়েছিল বলে একটি সূত্রের দাবি। তবে অন্য একাধিক সূত্রের দাবি পুরো বিষয়টি হয়েছে সেনাবাহিনী এবং দিল্লির সঙ্গে আলোচনার সাপেক্ষে তারপরেই শেখ হাসিনা ইস্তফা দিয়েছেন। কি বলবেন, আন্দোলনের নিয়ন্ত্রণ এখন জামাতের হাতে, নেপথ্যে কি পাক মদত? অবভিয়াসলি, যে কোনো বাংলাদেশের যে আন্দোলন, আমি প্রথম একটা ইন্টারভিউ বলেছিলাম যখন আন্দোলনটা শুরু হয়েছিল, আলটিমেটলি আন্দোলন শেষ হয়, বাংলাদেশের এই আন্দোলন শেষ হবে হিন্দু বিদ্বেষ, হিন্দু খুন, হিন্দু মহিলা ধর্ষণ দিয়ে, হিন্দু বাড়ি লুট করে, এবং সেটাই হচ্ছে। গতকাল নোয়াখালীতে আমি আমার ফেসবুকে ছবিও পোস্ট করেছি, সেই জন্য বিভিন্ন জায়গা থেকে ফোনও এসেছিল আমার কাছে, যে একটা বাড়িতে কিভাবে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে। বাংলাদেশের আলটিমেটলি হিন্দুরা থাকতে পারবে না, এবং এই কারণে ভারতবর্ষের সরকারের একটা বিশেষ ভূমিকা পালন করা উচিত, যে বাংলাদেশে যদি একটি হিন্দুরও কোনো ক্ষতি হয়, একটি হিন্দু মন্দিরও যদি ধ্বংস হয়, একটি হিন্দু মহিলাও যদি ধর্ষিত হয়, তাহলে ভারতবর্ষের সেনা ওখানে ব্যবস্থা নেবে, ভারতবর্ষের সরকার ওখানে তার ব্যবস্থা নেবে। এই জিনিসটা কিন্তু ভারত সরকারের প্রথমেই বলে দেওয়া উচিত। বাংলাদেশের হিন্দুদের যে সনাতনী হিন্দুদের ওপরে যে আক্রমণের কথা আপনি একটু আগেই বললেন, এবং এই বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার কথা প্রসঙ্গ উঠে এলো, এ প্রসঙ্গে বলে রাখি, বাংলাদেশের হিংসায় ইতিমধ্যেই আক্রান্ত সনাতনী হিন্দুরাও ইতিমধ্যেই নিহত 2 সনাতনী ধর্মাবলম্বী। বাড়িতে আগুন লাগানোর অভিযোগ, একাধিক এলাকায় দোকান ঘর ভাঙচুর। আপনারা কি পদক্ষেপ নিচ্ছেন? আমাদের পদক্ষেপ নেওয়ার তো দরকার ব্যাপারটা নয়, এই ব্যাপারটা পদক্ষেপ নেবে তো সরকার, আমাদের দেশের সরকার। আমরা রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন করেছি, আপনারা শুধু ভিজিল রাখলে হবে না। অর্থাৎ আমরা দেখছি, স্ট্রিক্টলি ভিজিল রাখছি, আমাদের সীমান্ত বন্ধ করে দিচ্ছি, বিএসএফকে সতর্ক করা হয়েছে, তা নয়। যদি প্রয়োজন হয়, একটিও যদি ওখানে হিন্দুর উপরে কোনো আক্রমণ হয়, কোনো ক্ষতি হয়, তাহলে ইসরায়েল যেভাবে প্যালেস্টাইনিয়ানদের দেখে নিয়েছে, আমাদেরও সেরকম একটা বার্তা দেওয়া উচিত। মানে এছাড়া ইসলামিক মৌলবাদকে আপনি বন্ধ করতে পারবেন না, ঢুকতে পারবেন না।
বাংলাদেশের হিন্দুরা আবারও বিপদে আছে। পশ্চিমবঙ্গের দাদারা আমাদের পাশে দাঁড়ান। বর্তমানে রাস্তায় আন্দোলন না করে অনেক জায়গায় হিন্দুদের বাড়িতে হামলা করা হচ্ছে। 33% হিন্দু ছিল আর এখন 7%-এ দাঁড়িয়েছে তাদের। তারপরও তাদের হচ্ছে না। আমরা সেই 33% জায়গা নিয়ে আলাদা থাকতে চাই, যেখানে 7% হিন্দুরা শুধু থাকবে। সারা ভারতের হিন্দুদের কাছে অনুরোধ করছি, এখন আর ছাত্র আন্দোলন নেই, হিন্দু বিরোধী আন্দোলন চলছে। আমাদের লিখেছেন ওখানকার বসবাসকারী হিন্দুরা, কি পদক্ষেপ নেবেন? আমি আবার বললাম, আমরা যেটা চেষ্টা করছি বাংলার হিন্দুদের, বাঙালি হিন্দুদের বিশেষ করে সচেতন করা, সতর্ক করা এবং তাদের দিয়ে সরকারের উপরে চাপ সৃষ্টি করা, আন্দোলন করা, যে বাংলাদেশের হিন্দুদের রক্ষা করতে হবে, তাদের বাঁচার অধিকার দিতে হবে। আর নতুবা একদম যেটা 47-এ যে ভুলটা আমরা করেছিলাম সেটাই হোক, এক্সচেঞ্জ অফ পপুলেশন আজকে দাঁড়িয়ে, এর বাইরে কোনো বিকল্প নেই। এখানকার মুসলমান ওখানে চলে যাক, ওখানকার হিন্দুরা এখানে চলে আসুক, মধ্যপন্থা দিয়ে কিছু হবে না। হয় ওদের মৌলবাদীদের বোঝাতে হবে, ইসলামিক মৌলবাদীদের বোঝাতে হবে যে এই জিনিস চলতে পারে না, এই জিনিস চলতে দেব না। এখন সরকার পাল্টেছে, এখন মানুষের মধ্যে সচেতনতা এসছে, এটাকে কতটা ইমপ্লিমেন্ট করা যায় সেটাই দেখবার। শুভেন্দু অধিকারী, রাজ্যের বিরোধী দলনেতা, তিনি বলছেন বাংলাদেশে হিন্দু কোন্দল চলছে, 1 কোটি শরণার্থী নেওয়ার জন্য তৈরি থাকুন। এটা ভয়ঙ্কর কথা। ঠিকই তো বলেছেন, এটা আমিও বলছি। আজকে হিন্দুরা কি করবো? ওখানে বারে বারে ফোন, বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে ফোন আসছে, দাদা আমরা কি করবো বলুন, আমরা কি করব বলুন। তারা তো ভয়ঙ্কর ভীত, তাদের মহিলারা কি কোথায় যাবেন, কি করবেন? এটা তো ঘটনা, এটা তো বানানো গল্প নয়। 1946-এ বা 47-এ দেশভাগ হওয়ার পর যে হিন্দুরা ওখান থেকে পালিয়ে এসছেন, কেন? নিশ্চয়ই ভারতবর্ষে ঘুরতে আসেননি, পশ্চিমবাংলায় ঘুরতে আসেননি। কেন চলে এসছেন? চলে এসছেন একটাই কারণে, যে ইসলামিক মৌলবাদের সাথে থাকা যায় না, থাকা সম্ভব নয়। এটা পৃথিবীর ইতিহাসে, এটা পৃথিবীর ইতিহাস। আর আমরা বিশেষ করে বাঙালিরা খুব অভিজ্ঞ এই ব্যাপারটায়, কেননা দেশভাগ আমাদের ওপর দিয়ে হয়েছে, আমাদের ওপর দিয়ে একটু অত্যাচার হয়েছে, আমরা নিধনিত, আমরা পালিয়ে আসতে বাধ্য হয়েছি। এবং পৃথিবীর এত বড় একটা হিন্দু এক্সোডাস, সেটা পৃথিবীতে স্বীকৃতি পায়নি। তার কারণ মুসলমানও নয়, আমরা হিন্দুরা নিজেদের মধ্যে নিজেরা বিদ্রোহ করেছি নিজেদের। আমরা কখনো ইউএনও থেকে বলিনি যে এই আমাদের, যেমন 10টা রোহিঙ্গার জন্য ইউএনও কেঁদে বেড়াচ্ছে, কিন্তু আজকে কোটি কোটি হিন্দু এখানে চলে এসছে। শুভেন্দু অধিকারী যেটা বলেছেন, আমি শুভেন্দু অধিকারীকে বাদ দিয়েই বলছি, আরও 1 কোটি হিন্দু এখানে পালিয়ে আসতে বাধ্য হবেন। কিন্তু কোনো পশ্চিমবাংলার মাটিতে হিন্দুদের, বাঙালি হিন্দুদের কোনো উদ্বেগ নেই, বাঙালি হিন্দুদের কোনো প্রতিবাদ নেই, বাঙালি হিন্দুদের কোনো প্রতিরোধ নেই, বাঙালি হিন্দুদের কোনো দাবি নেই। যে কারণে হয়তো এখন মনে হচ্ছে নীরশ্রী চৌধুরী ঠিকই বলেছিলেন যে বাঙালির উন্নতি হওয়া খুব মুশকিল। এরকম একটা জাত পৃথিবীতে বোধহয় আরেকটা নেই। আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের যুক্তি হলো ছাত্র আন্দোলন থেকে 1 দফা দাবি তুলে এটিকে রাজনৈতিক আন্দোলনে রূপ দেওয়া হয়েছে। এই আন্দোলন ছাত্রদের হাতে আর নেই, কি বলবেন? এটা তো ঘটনা, কিন্তু এই আন্দোলনটাকে তো ছাত্র আন্দোলন নেই না, প্রথম দিনই থাকবে না, বোঝা গিয়েছিল। কিন্তু শেখ হাসিনা সরকার সেটাকে ঠিক মতন ট্যাকেল করতে পারেননি, অথবা ওভার কনফিডেন্স ছিল তিনি ওভার কনফিডেন্স ছিলেন যে আমি আছি, আমার বাবা, উনি বারবার বলছেন এটা আমার দেশ, আমার বাবা বাংলাদেশ তৈরি করেছে। কিন্তু আমার দেশ, এটা আমার বাবা বাংলাদেশ তৈরি করেছে, এটা কয়েকদিন আগে উনি বলেছেন। এই জেনারেশনে যারা আছেন তাদের সবাইকে রাজাকার বলেছেন, এটা উনি বলা উচিত হয়নি। উনি কনফিডেন্স ছিলেন, ওভার কনফিডেন্স ছিলেন। উনি বুঝতে পারেননি যে বাংলাদেশের মানুষ স্বাধীনতার থেকেও বেশি বিশ্বাস করে মৌলবাদকে। আজকের বাংলাদেশের যে যুব সমাজ, তারা পাকিস্তানের প্রতি বেশি লয়াল ভারতবর্ষ থেকে। এটা তো ওদের বুঝতে পারেননি, সেটা হাসিনার দোষের থেকে বড় কথা ওভার কনফিডেন্স, যেটা আমাদের এখানে হচ্ছে। যে দুধের গায়ে লাথি খাবো, তো লাথিটা যে দুধের গায়ে বেশি দিন দেবে না, এই লাথির ওপরেও আরেকটা কিছু দেবে। যে লাথিটা খেয়ে বাংলাদেশ থেকে হাসিনা এখানে পালিয়ে এসছেন, আমাদের এখন একই জিনিস হবে।
আমার শেষ প্রশ্ন শান্তনুদা আপনাকে, একদম অনুষ্ঠানের শেষে চলে এসেছি আমরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর আগে বলেছিলেন বাংলাদেশ থেকে অসহায় মানুষকে আশ্রয় দেবেন, আর সেটাও বা আমাদের রাজ্যের জন্য কতটা বিপদ হতে পারে? প্রশ্ন হচ্ছে অসহায় বলতে সুশ্রী মমতা ব্যানার্জি কাদের বুঝিয়েছেন? তিনি যখন এই কথাটা বলছেন তখন দেখা যাচ্ছে যে যারা আন্দোলন করছে তাদের সাথে পুলিশের লড়াই হচ্ছে। কারা আন্দোলন করছে? জামাত শিবির। কারা আন্দোলন করছে? জামাতের ছাত্র সংগঠনগুলো। উনি কি তাদের কথা বলছেন না হিন্দুদের কথা বলছেন? উনি পরিষ্কার বলুন না যে আমি এটা বলতে হিন্দু বুঝিয়েছি। বাংলাদেশে যদি ধর্মীয় কারণে কেউ অত্যাচারিত হয় সেটা হিন্দু। বাংলাদেশে যদি ধর্মীয় কারণে কারোর বাড়ির মেয়েকে তুলে নিয়ে ধর্ষণ করা হয় সেটা হিন্দু। বাংলাদেশে যদি কারোর ঘর পোড়ানো হয় সেটা হিন্দু। বাংলাদেশে যদি কাউকে বিতরণ করা হয় সেটাও হিন্দু। তা সুশ্রী মমতা ব্যানার্জি পরিষ্কার বলুন না উনি কাদের কথা বলেছেন, হিন্দুদের কথা না জামায়াতের মুসলমানদের কথা? যদি জামায়াতের মুসলমানদের কথা বলে থাকেন তাহলে নিশ্চিতভাবে মমতা ব্যানার্জি অনেক দূরদর্শী সম্পন্না, যে তিনি বুঝতে পেরেছেন আগামী দিনে তার ভোট ব্যাংক কারা।